আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, কাজ ক্ষমতা শক্তি বা ইংরেজিতে বলে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই চ্যাপ্টারটা আমরা অনুশীলনে সলভ করব। তোমাদেরকে বলে রাখি, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মোর দ্যান 30% অর 40% মতন কোশ্চেন তোমার অনুশীলনী থেকে কমন আসে, ঠিক আছে? তো অনুশীলনী সলভ করা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে অনুশীলনী যখন সলভ করতে যাবা, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা অনেক কোশ্চেন দেখবা যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিংয়ের, যেগুলো অনেক কঠিন, বাট তোমার অনুশীলনীতে আছে, ঠিক আছে? তো এরকম কঠিন কোশ্চেনগুলা, এত বড় ম্যাথ যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ, সেগুলো সাধারণত মেডিকেলে আসে না, ঠিক আছে? অ্যান্ড সেসব ম্যাথগুলোই আসে যেগুলো তুমি আসলে হাতে কলমে করতে পারবা, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় তো তোমার ক্যালকুলেটর অ্যালাউ না, তাই না? তাহলে বড় বড় ম্যাথ, দেন ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ, এগুলো নিয়ে তোমার আসলে পেরেশানি নেওয়ার, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ মেডিকেলে ম্যাথগুলো খুবই সহজ আসে, বুঝছো? তো চলো আমরা চ্যাপ্টারটা আসলে শুরু করি। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে? এখানে বলা আছে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে যদি 100 মিটার সরাতে, মানে যে কাজটা করা হবে সেই কাজটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে বলছে, ঠিক আছে? বাট এখানে কোনটা দিয়ে দিছে যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা সূত্র তো জানি, আমরা সূত্রতে কি জানি? W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে? এত মানে সিম্পল সহজ ম্যাথ এগুলো আসে, বুঝছো? তো এফ এস কস থিটাতে এফ এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে তোমার 100 মিটার সরণ হয়েছে 100 কস থিটা, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে এটাতে কত আসতেছে? তোমার হচ্ছে 100 গুণিত 10, 1000, 1000কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 500। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 500 জুল, বুঝছো? তাহলে দেখো, এত সহজ ম্যাথগুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। তোমার এখন অনেক ইজি লাগতেছে, বাট তুমি যদি এগুলো প্র্যাকটিস না করে যাও, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলোই কঠিন লাগবে। তো চলো পরের ম্যাথটা আমরা করি। আচ্ছা, 10 কেজি ভরের একটি বস্তুকে যদি স্প্রিং থেকে ঝুলানো হয়, দেখো কি বলা হয়েছে, মনে করো এটা একটা স্প্রিং। এখন এই স্প্রিং এর নিচে তোমার কি করা আছে? বলছে 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে। এই যে স্প্রিং এর নিচে এখানে একটা 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে, ঠিক আছে? এখন এই যে 10 কেজি ভরের একটা বস্তু যখন তুমি ঝুলায় রাখছো, তখন স্প্রিংটার নিচের দিকে তো সরণ হবে, তাই না? স্প্রিংটার নিচের দিকে নেমে যাবে। তো এই যে স্প্রিং এর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইছে, দেখো স্প্রিং এর নিচে যখন তুমি বস্তুটা ঝুলে রাখতেছো, স্প্রিংটা নিচের দিকে নেমে আসতেছে, তার মানে কি স্প্রিং এর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। তো ওইটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তো আমরা এখানে একটা সূত্র জানি, এই সূত্র হচ্ছে k ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, ঠিক আছে? এই যে সূত্রটা আছে এখানে, কে এর মান কি? কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, বুঝছো? আচ্ছা, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এখন এই যে সূত্র, এই সূত্র দিয়ে আসলে ম্যাথটা করা যায়। এখন দেখো, আমরা এক্স এর মান বের করবো, যে সরণটা আছে এক্স এর মান বের করবো, তাহলে কি হয়? এফ ডিভাইডেড বাই কে হয়। এখন তুমি বলবা যে ভাই এখানে তো এফ এর মান দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে। এখন এমটাকে আমরা কিভাবে এফ এ কনভার্ট করি? এম এর সাথে যদি আমরা জি গুণ করি, যে এম ইন্টু জি ডিভাইডেড বাই কে, তাহলে কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম, যেটা আমরা জানি। এখন তাহলে মানগুলো আমরা বসাই দিই। এম এর মান কত? 10। এখন তুমি যত, তোমার জি যেখানে তুমি পাবা, এখানে যদি তুমি 9.8 বসাও, তাহলে তোমার ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবে অপশন দেওয়া থাকবে। যেহেতু অপশন দেওয়া থাকবে, তুমি যদি একদম কাছাকাছি যেতে পারো, তোমার মানে অ্যান্সার একদম যে পারফেক্টলি বের করতে হবে এরকম না, তুমি যদি কাছাকাছি তুমি যেতে পারো, তাহলে তুমি অ্যান্সারটা দাগায় ফেলতে পারবা। অ্যান্ড এটা বের করা কেন ইজি বা তোমার কেন প্রয়োজন? কারণ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার জন্য 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, তোমাকে বাঁচাইতে হবে, তাই না? এই জন্য তোমার ক্যালকুলেশন যত সহজ করা যাবে তোমার জন্য তত ভালো। তাহলে জি এর মান কত? জি এর মান তুমি 9.8 এর জায়গায় 10 ধরো। আচ্ছা, কে এর মান কত দেওয়া আছে দেখো তো? 200 দেওয়া আছে। এখন ওপরে তাহলে 100, নিচে হচ্ছে 200, তাহলে কত হবে? 0.5। এখানে আমরা পাচ্ছি 0.5। এখন তুমি দেখো 0.5 এর সব থেকে কাছাকাছি মান কোনটা? সব থেকে কাছাকাছি মান হচ্ছে 0.49, ঠিক আছে? 0.5 এর সব থেকে কাছাকাছি কোনটা? মানটা কত? 0.49 মিটার, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখো 0.5 এর কাছাকাছি নাই। এখানে তুমি বলতে পারো যে এটা তো 5 আছে, কিন্তু এটা হচ্ছে 0.05, নট 0.5, বুঝছো? আচ্ছা, তাহলে এভাবে জি এর মান তুমি 10 ধরে তোমার ক্যালকুলেশনটা তুমি ইজি করে ফেলতে পারো। এরপর দেখো, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়, ঠিক আছে? এখানে কি বলছে? এখানে তোমার কাজের মান শূন্য বের করতে হবে। আচ্ছা, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে? এখন এই যে থিটা, মানে এই যে কোণটা কত হলে তোমার কাজটা শূন্য হবে, এটা বের করতে হবে। এখন আমরা জানি কসের 0 ডিগ্রি
cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos যে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0। ঠিক আছে, cos 90 যখন বসাবো আমি তখন তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে যখন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার কাজের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, cos যেটা ভ্যালু এর ঠিক উল্টো ভ্যালু কিন্তু তোমার সাইন। তার মানে কি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। আচ্ছা, এরপর একটা দেখি বল, সরণ ও কাজের মধ্যে সম্পর্ক কোনটা? আচ্ছা, আমরা জানি W = Fs cos θ। এই যে W = একই কথা বারবার লিখতেছি, Fs cos θ। এই যে cos θটা কেন আসছে জানো? কারণ এটা হচ্ছে একটা ডট গুণন। এটা কি? এটা হচ্ছে ডট গুণন বা ডট প্রোডাক্ট। ঠিক আছে, যেহেতু ডট প্রোডাক্ট এই জন্য এখানে কি আসছে? cos θ আসছে। এখন দেখো তো এখানে ডট প্রোডাক্ট বা ডট গুণন কোনটা? এই যে W = F ভেক্টর ইন্টু তোমার হচ্ছে এস ভেক্টর, মানে ডট এস ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডট গুণন। ডট গুণন হওয়ার কারণে কিন্তু Fs cos θ আসছে, বুঝছো? আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, নিচের বস্তু সমূহের মধ্যে কোনটার গতিশক্তি বেশি? আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে গতিশক্তির সূত্রটা জানতে হবে। তাহলে শক্তির যে সূত্র ই কে মানে কাইনেটিক এনার্জি, আচ্ছা, হাফ mv স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে তুমি কি করবা? এখানে তুমি মান বসা দেখবা যে কোনটার মান সব থেকে বেশি হইতেছে, সেটা তাহলে কি হবে? তোমার গতিশক্তি বেশি হবে, তাই না? এখন তুমি যদি মান বসাও তাহলে এখানে দেখো এম ভি স্কোয়ার, ভিটার স্কোয়ার। ঠিক আছে, ভি এর স্কোয়ার হলে 3 তিরিকা 9 ইন্টু 2, 9 দুগুণে 18 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটার মান কত আসতেছে? এটা আসতেছে 9। ঠিক আছে, আচ্ছা, 2 দুগুণে 4, 4-এর সাথে 3 গুণ, 3 4 12 ডিভাইডেড বাই 2, তাহলে এটার মান কত আসতেছে? 6। আচ্ছা, এটা ভি মানে 1, 1 স্কোয়ার করলে 1ই থাকে, 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত আসতেছে? 1.5 আসতেছে। দেন এটা হচ্ছে 4 4 16 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আর থাকে? 8 থাকে। তাহলে সব থেকে বেশি কোনটা? এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখি ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটা? অশ্ব ক্ষমতা হচ্ছে হর্স পাওয়ার। ঠিক আছে, অশ্ব ক্ষমতাকে ইংরেজিতে কি বলে? হর্স পাওয়ার বলে, হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার যেটা, সেটাকেই আমরা যদি হচ্ছে সংক্ষেপে লিখি তাহলে কি হয়? এইচপি হয়। ঠিক আছে, তাহলে অন হর্স পাওয়ার হচ্ছে ইজ ইকুয়াল টু 746 ওয়াট। বুঝছো? তাহলে এই অপশনটা কোথায় আছে? দেখে যে শুরুতে আছে, অন হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। আচ্ছা, নেক্সট দেখি আমরা গতিশক্তির মাত্রা কোনটা? গতিশক্তির মাত্রা বের করতে বলছে। এখন আমরা যে গতিশক্তির তো সমীকরণ বা সূত্রটা আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো এইখানে এম এর মাত্রা তোমরা জানো, এম এর মাত্রা কই? এম এর মাত্রা হচ্ছে এম, বড় হাতের এম। ঠিক আছে, ইন্টু ভি এর যে মাত্রা, ভি এর মাত্রা কি? ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। ঠিক আছে, ভি এর মাত্রা কি? এল টি ইনভার্স 1। এটারই কি করতে হবে? এটারই তোমার হচ্ছে স্কোয়ার করতে হবে। যদি এটার স্কোয়ার করি তাহলে কি থাকে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, আর এটা কি হবে? থার্ড ব্র্যাকেটে হবে। তোমরা যদি খাতায় লিখো, মানে যখন তোমার খাতায় অ্যান্সার করতে হবে মাত্রা কি, মানে মাত্রার কোনটা হবে, এটা যদি মাত্রা বের করতে পারো তাহলে তোমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, বুঝছো? আচ্ছা, আর অপশনে তোমার থার্ড ব্র্যাকেট ছাড়াও থাকতে পারে, থার্ড ব্র্যাকেট সহ থাকতে পারে। যদি থার্ড ব্র্যাকেট সহ অপশন থাকে সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেটা দেখাবা তুমি। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা দেখি, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভব শক্তি কত? ওই যে তোমার যে মুক্ত প্রান্ত আছে নিচের দিকে যেটা ঝুলে আছে, ওটার এক্স পরিমাণ সরণ ঘটছে, তাহলে যে সঞ্চিত বিভব শক্তি সেটার মান বের করতে বলছে। এখন এটার যে বিভব শক্তি, এটার মান কত জানো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো সূত্র থেকেও কিন্তু তোমার কি আসছে? সূত্র থেকেও কিন্তু তোমার কোশ্চিন আসছে। তাহলে তুমি যখন পড়বা সূত্রগুলাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তুমি যখন ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে, সহজ যে সূত্রগুলো আছে, সেগুলো মুখস্থ রাখবে অবশ্যই। ম্যাথ করার জন্য তো প্রয়োজন, এবং তাছাড়া সরাসরি এভাবে কোশ্চিন আসতে পারে। আচ্ছা, এরপরে দেখি আমরা গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটা, এটা আমাদেরকে বের করতে বলছে। দেখো এটা আমরা তাহলে চলো করি। গতিশক্তি আমরা এটাকে
ই কে দ্বারা লিখি যদি তোমার অপশনে অন্য কোনো কিছু দ্বারা ইন্ডিকেট করা থাকে, যেরকম কে দ্বারা ইন্ডিকেট করা হয়েছে সেটা তুমি মানে সেটা ধরবা তুমি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ই কে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এটা তো আমরা অলরেডি জানি। তো হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, এম ভি স্কোয়ার বাই টু, এটা তো লিখতে পারি। আচ্ছা, এখন এম ভি স্কোয়ার বাই টু আমরা উভয় পক্ষ মানে উপর এবং নিচে দুইটাতে আমরা এম গুণ করি, তাহলে কি থাকতেছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম, ঠিক আছে। উপরে নিচে দুই জায়গাতে যদি আমরা এম গুণ করি তাহলে কোনো সমস্যা নেই, বুঝছো। আচ্ছা, এম ভি কমন নিলাম, এটা তাহলে কি থাকলো এবার স্কোয়ার হলো। এরপরে নিচে কি থাকে, নিচে হচ্ছে টুয়াইস এম থাকে। এখন এম ভি যেটা, এটার মান কি, এম ভি মানে তো তোমার ভরবেগ, রৈখিক যে ভরবেগ আছে সেটা ইজ ইকুয়াল টু এম ভি, তাই না। তাহলে এখানে তাহলে পি, পি এর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম, ঠিক আছে, আমাদের বের হয়ে গেছে অ্যান্সার। তাহলে ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টুয়াইস এম, ঠিক আছে। ই কে ইজ ইকুয়াল টু কি, পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে এটা কোথায় আছে দেখো তো, পি স্কোয়ার বাই টুয়াইস এম, এই যে দেখো সবার শেষে এটা আছে, ঠিক আছে, পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এরপর দেখি আমরা কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়, ঠিক আছে। আচ্ছা, এফ এস কস থিটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই কস থিটার মান এটা সীমাবদ্ধ হচ্ছে তোমার 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। যখন 0 হবে তখন কাজের পরিমাণ সর্বনিম্ন হবে, যখন 1 হবে তখন কাজের পরিমাণ সব থেকে বেশি হবে। কখন 1 হবে, যখন তোমার কস কত ডিগ্রি, কস 0 ডিগ্রি, তখন হচ্ছে তোমার 1, এবং কস 90 ডিগ্রি তখন হচ্ছে তোমার মান কত, 0। তাহলে কস 90 ডিগ্রি যখন, তখন মান 0, তখন হচ্ছে তোমার কাজের পরিমাণ সর্বনিম্ন। কস যখন 0 ডিগ্রি তখন তোমার কস 0 ডিগ্রির মান কত, 1, তখন কাজের পরিমাণ সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, সব থেকে বেশি হয়, বেশি হলে কত, 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিক্যালিও তুমি মানে বুঝতে পারো যে হচ্ছে, তুমি মনে করো তুমি 0 ডিগ্রি মানে কি, কোনো অ্যাঙ্গেল কাজ মানে তোমার হচ্ছে একই দিকে, মনে করো তুমি একটা টেবিলকে তুমি ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, ধাক্কা দিচ্ছ, এটা তুমি 0 ডিগ্রিতে যদি দাও তাহলে তো বেশি যাবে, তাই না। এখন যে দিক তার যেটা দিক আছে সেদিক না দিয়ে তুমি যদি 90 ডিগ্রিতে দাও তাহলে অবশ্যই কম হবে, কাজ তো হবেই না। আচ্ছা, এরপরে দেখি আমরা 100 কেজি ভরের একটা বস্তুকে ক্রেনের সাহায্যে, কিসের সাহায্যে, ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত, ক্রেনের যে ক্ষমতাটা আমাদেরকে বের করতে বলছে। বাট এখানে তুমি শুরুতে কি করবা, দেখো যে বেগটা দেওয়া আছে, বেগটা কি এসআই এককে দেওয়া আছে না, তাহলে তোমাকে কি করতে হবে, এসআই এককে কনভার্ট করতে হবে। তাহলে এসআই এককে তুমি এটাকে আগে কনভার্ট করো। তাহলে সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 1 মিটার আমরা জানি, তাহলে 10কে তুমি কি দ্বারা ভাগ করবা, 100 দ্বারা ভাগ করবা। 100 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা মিটারে কি আসবে, 0.1 মিটার সেকেন্ড ইনভার্স 1, বুঝছো। তাহলে তুমি কি করছো, এসআই এককে নিয়ে আসছো, তো সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নিয়ে যাও তাহলে 100 দিয়ে কি করতে হবে, তোমাকে ভাগ করতে হবে, ভাগ করলে তুমি এটা পাইছো। এখন দেখো ক্রেনের ক্ষমতা বের করতে বলছে, তাই না। ক্রেনের যদি ক্ষমতা বের করতে বলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, তাই তো। এখন এই যে ডাব্লু আছে, ডাব্লুটাকে আমরা আবার কি লিখতে পারি, এফ এস লিখতে পারি ডিভাইডেড বাই টি, খুবই সিম্পল। এখন দেখো এই যে এফ আছে, এফটা আমরা কনস্ট্যান্ট রাখলাম, এস বাই টি এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় ভি, ঠিক আছে। দেখো এখানে এফ এর মান যেটা, এফ এর মান দেওয়া নাই, বাট আমরা জানি যদি মাস দেওয়া থাকে আমরা এফ এর মান বের করতে পারি কেমনে, এম জি, ঠিক আছে। তাহলে এম জি এটার সাথে কি গুণ করতে হবে, এই যে ভিটা গুণ করতে হবে, কত ইজি, তাই না। এখন এম যেটা, এম এর মান কত, 100, আমি আবার বলছি ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি জি এর মান কত ধরবা, সবসময় 10 ধরবা, ঠিক আছে। তাহলে এটা 10 ইন্টু 0.1, তাহলে 1000 গুণিত 0.1, তাহলে কত থাকে, থাকে হচ্ছে তোমার 100। তাহলে 100 সব থেকে কাছাকাছি যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 100 সব থেকে কাছাকাছি কোনটা তুমি দেখো তো, 100 সব থেকে কাছাকাছি এই যে 98 ওয়াট, বুঝছো, 98 ওয়াট, এটা হচ্ছে তোমার 100 সব থেকে কাছাকাছি। কেন এইভাবে করলাম, যাতে তোমার ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয় যদি, তাহলে তোমার অপশনগুলো দেওয়া আছে যে কোনটা সঠিক। এখানে কি বলছে দেখো, বলের দ্বারা কাজ সেটা হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে, আর বলের বিরুদ্ধে কাজ যেটা সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। এখন দেখো বল দ্বারা যখন সরণ শূন্য হবে, তুমি বল প্রয়োগ করছো, সরণ শূন্য, সরণ যদি শূন্য হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা,
এই যে এস এর মান 0, তার মানে কি পুরা ওয়ার্ক বা তুমি যে কাজটা করতেছো 0 হইতেছে। তো তোমার যে কাজের মান যদি 0 আসে, সেটা তো আর ধনাত্মক কাজ বলা যায় না, 0 তো আর ধনাত্মক না, তাই না? তার মানে এটা কি হবে না। এরপর বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে। আচ্ছা দেখো, বৃত্তাকার পথে ঘুরলে কি ঘটনা ঘটে? মনে করো বৃত্তাকার, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, বুঝছো? এখন দেখো, এই বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন এটার উপর দুই রকম বল কাজ করতে পারবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। ঠিক আছে, মনে করো এটা কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, মনে করো এদিকে বলটা কাজ করতেছে। কেন্দ্র বিমুখী যেটা, সেটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে, তাহলে এদিকে কাজ করতেছে। আর এটা সরণ হয়, স্পর্শক যদি আমরা টানি, ঠিক আছে, তাহলে এটার মাঝখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কি, কেন্দ্র বিমুখী যে বলটা আছে সেটা যখন কাজ করবে, তখন এখানে cos থিটার মান যদি আমরা 90 বসাই বৃত্তাকার একটা পথে, তখন এটা কি পাচ্ছি আমরা? এটা মানে আমরা না cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে ডাব্লুর মান কি পাবো? আমরা 0 পাবো। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথে কেন্দ্র বিমুখী বল দ্বারা যদি কাজ হয় তাহলে ওটা 0 হবে, বুঝছো? আবার দেখো, আরেকটা বৃত্তাকার পথ আছে, এটাতে কেন্দ্রমুখী বল কাজ করতেছে। কেন্দ্রমুখী বল মানে কি, কেন্দ্রের দিকে টানবে, ঠিক আছে। আর সরণটা হচ্ছে এই বরাবর, স্পর্শক টানলাম। এটাতেও দেখো মাঝখানে কোণ কত ডিগ্রি? মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0। তার মানে কি ডাব্লুর মান কত আসবে? এখানে 0 আসবে। তাহলে কেন্দ্র বিমুখী হোক অথবা কেন্দ্রমুখী হোক, দুই ক্ষেত্রেই তোমার যে ডাব্লুর মান বা ওয়ার্কের মান সেটা কত আসতেছে? 0 আসতেছে। ঠিক আছে, তার মানে কি বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘোরে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রমুখী হোক বা কেন্দ্র বিমুখী হোক, সব ক্ষেত্রেই কি আসবে? ডাব্লুর মান 0 আসবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু 0 সেটা ধনাত্মক আমরা বলতে পারি না। এরপর দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, এটা তো বললাম, তাহলে তো 0 হবে, তাই তো? এখন বল সরণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে যেহেতু 1, তাহলে ওটা কত আসবে? পজিটিভ আসবে বা ধনাত্মক আসবে। ঠিক আছে, ওটা হচ্ছে বলের দ্বারা কাজ। আচ্ছা, এরপর দেখো, কোনটি সংরক্ষণশীল বল? আচ্ছা, প্রথমে তোমাকে বুঝতে হবে যে সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়, তাই না? তাহলে চলো আমরা এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। মনে করো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আরেকটা এদিকে পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, এখন তুমি একটা বস্তুকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার পরে তুমি ওই বস্তুটাকে আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসছো। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার পরে আবার যখন তুমি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসবা, এই ক্ষেত্রে তোমার যদি কৃত কাজ 0 হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সংরক্ষণশীল বল হবে। ঠিক আছে, কিন্তু তোমার যদি কৃত কাজ 0 না হয়, ঠিক আছে, 0 না হয়, তখন ওটা কি হবে? তখন হবে হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। ঠিক আছে, কৃতকাজ যদি 0 না হয়, তোমার হবে অসংরক্ষণশীল বল। তাহলে এই জিনিসটা কি? এই যে কৃতকাজ, তুমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাইতেছো, আবার আগের জায়গায় নিয়ে আসতেছো, কৃতকাজ 0, মানে তোমার কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো একটা টেবিলকে তুমি সামনে ঠেলতেছো, যখন তুমি একটা টেবিলকে সামনের দিকে ঠেলতেছো, তো অবশ্যই টেবিলটার এগেনস্টে তো একটা ফ্লোরের তোমার ঘর্ষণ কাজ করবে, তাই না? তাহলে ঘর্ষণটা তাকে কি করবে? বাধা দিবে। ঘর্ষণটা যখন টেবিলকে বাধা দিবে, তখন কি হবে? কিছু পরিমাণ শক্তি এখানে ওয়েস্ট হবে, কিছু পরিমাণ শক্তি এখানে লস হবে, বা তোমার যে কাজ সেটা লস হবে। তখন তুমি যখন আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, মনে করো তুমি একটা টেবিল ঠেলা শুরু করলা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলা, এই তুমি যে ঠেলে নিয়ে গেলে, এখানে কিছু পরিমাণ শক্তি কিন্তু অপচয় হয়েছে। তাহলে তুমি যদি আবার বি পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসো, তোমার কি কৃতকাজ 0 হবে? না, হবে না, কারণ এখানে কি হয়েছে? কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে গেছে বা চলে গেছে, ওটাই তোমার হচ্ছে কৃতকাজ। ঠিক আছে, কিছু পরিমাণ শক্তি এবং কাজের একক তো আমরা জানি জুল, তো কিছু পরিমাণ শক্তি বা কাজ তোমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অপচয় হয়ে গেছে, তাহলে ওটা তুমি আবার ফিরে পাবা না, ব্যাক পাবা না, এই জন্য কৃতকাজ 0 হবে না। এটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এবং অসংরক্ষণশীল বল কোনগুলা? যেখানে সবসময় বাধা কাজ করবে। ঠিক আছে, এটা মনে রাখা সহজ টেকনিকে, যেখানে সবসময় কি করবে? বাধা কাজ করবে, সেটাই হচ্ছে অসংরক্ষণশীল বল, এটা যাতে মনে থাকে। তাহলে দেখো, বায়ুর বাধা, এখানে তো বাধা দিতেছে, তার মানে কি কিছু পরিমাণ শক্তি অপচয় হচ্ছে, এটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তারপর দেখো ঘর্ষণ বল,
আবার তুমি যে টেবিল ঠেলে নিয়ে যাওয়ার যে এক্সাম্পল বললাম, এটাই তো এখানে কিছু পরিমাণ শক্তি অপচয় হচ্ছে। তো এটা হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। সান্দ্র বল, এই ঘর্ষণটাই যখন তরলের ক্ষেত্রে আসবে, পানির ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে আসবে যখন, তখন ওটা হবে সান্দ্র বল। ঠিক আছে, তার মানে এটা তো তোমার বাধা দানকারী একটা বল, তাই না? তার মানে এটা হচ্ছে অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল কোনটা? এই যে তড়িৎ যেটা, এটা হচ্ছে তোমার সংরক্ষণশীল বল। বুঝছো? আচ্ছা, এই সংরক্ষণশীল বল সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট যে তথ্য, এটা কি করে না, এটা হচ্ছে তোমার পথের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, পথের উপর নির্ভর করে না। ঠিক আছে, পথের উপর নির্ভর করে না। তুমি এ পয়েন্ট থেকে যে পয়েন্টে নিয়ে যাও, যত দূরেই নিয়ে যাও, আবার যদি একই জায়গায় আগের জায়গায় চলে আসো, তাহলে তো তোমার কৃত কাজ 0 হচ্ছে। তার মানে কি পথের উপর নির্ভর করতেছে না, যতটুকুই পথ হোক, ছোট হোক বা বড় হোক, তাই না? কিন্তু তোমার যে অসংরক্ষণশীল বল, এটা কি করতেছে? এটা হচ্ছে তোমার পথের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তুমি যত পথ বেশি অতিক্রম করবা, তত তোমার বেশি শক্তি, বেশি কাজ অপচয় হবে। তোমার কৃত কাজ তত 0 থেকে দূরে চলে যাবে, মানে 0-র কাছাকাছি আসবে না। ঠিক আছে, শক্তির অপচয় তত বেড়ে যাবে। এজন্য অসংরক্ষণশীল বল পথের উপর ডিপেন্ড করে, বাট সংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে না। আচ্ছা, এরপর কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ইএম, তারপর হচ্ছে এর কার্যকর শক্তি দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মোট প্রদত্ত শক্তি দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে? তোমাকে হচ্ছে দক্ষতা বের করতে হবে। এখন জানি আমরা দক্ষতার যে সূত্র, এটা কি? দক্ষতা ইজ ইকুয়াল টু তোমার কার্যকর শক্তি, মানে যেটা কাজে দিতেছে, ডিভাইডেড বাই তোমার যে টোটাল প্রদত্ত শক্তি আছে এটা। ঠিক আছে, কার্যকর ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখানে দেখো কার্যকর শক্তি দেওয়া আছে, কার্যকর শক্তির মান কত? ইউ। ঠিক আছে, কার্যকর শক্তি হচ্ছে ইউ, তাহলে ইউ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি হচ্ছে ইএম, প্রদত্ত শক্তি হচ্ছে ইএম, তাহলে ইএম তুমি বসাইলা। আচ্ছা, আর এই যে দক্ষতা, সেটা সবসময় কিসে প্রকাশ করা হয়? পার্সেন্টেজে প্রকাশ করা হয়। পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা কি করি? 100 দ্বারা গুণ করি, তাহলে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে ইউ ডিভাইডেড বাই ইএম ইন্টু 100%। খুব ইজি। আচ্ছা, এরপর দেখি আমরা, তাহলে কি বলছে? 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় যদি পড়তে দিই, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে? বুঝছো? এই কোশ্চিনটা বা এই ম্যাথটা তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, বুঝছো, যে এটা তুমি কিভাবে করবা, বাট এটা কিন্তু বের করার সহজ একটা টেকনিক আছে, ট্রিক একটা আছে। ঠিক আছে, ওই সহজ টেকনিকটাই আমরা শিখে ফেলবো। তাহলে দেখো, তুমি যদি এই কোশ্চিনটার অ্যান্সার করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? কম টাইমে তুমি অ্যান্সার করতে হবে। তাহলে ওই যে শর্টকাটটা আমরা শিখবো। তো ওই শর্টকাট অনুযায়ী তোমাকে আগে বের করতে হবে গতিশক্তি ডিভাইডেড বাই বিভব শক্তি। ঠিক আছে, এটার যে অনুপাতটা আছে, এই অনুপাতটা তোমাকে আগে বের করতে হবে। তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে গতিশক্তি বাই বিভব শক্তি, এটার যে অনুপাতটা আছে, এটা তোমাকে বের করতে হবে। তো গতিশক্তি বাই বিভব শক্তি, এটার যে অনুপাত আছে, এটার মান কত? এটার মান আমরা ধরে নিই এন। ঠিক আছে, এটার মান কত? এন। এখন দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। তার মানে কি? এই যে দেখো, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে হাফ ইন্টু গতিশক্তির অর্ধেক, গতিশক্তির অর্ধেক, এই জন্য গতিশক্তির সাথে আমরা হাফ গুণ করলাম। ঠিক আছে, এইখান থেকে যদি আমরা গতিশক্তি ডিভাইডেড বাই বিভব শক্তি এই অনুপাতটা বের করি, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, গতিশক্তি বাই বিভব শক্তি এটা যদি আমরা বের করি, তাহলে অনুপাতটা কত আসে? 2 আসে। তাহলে এখন চলো আমরা মেন ম্যাথটায় চলে আসি। তাহলে কি কি লাগবে এটা আমরা আগে শিখে ফেললাম, এরপরে আসো মেন ম্যাথে। আচ্ছা, এরপর দেখো, এরপর তুমি কি করবা? এরপর জাস্ট একটা সূত্রে তুমি মান বসাবা, তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবা। তাহলে দেখো, এই যে শর্টকাটের সূত্রটা হচ্ছে এক্স, যে উচ্চতা আছে, মানে যত উচ্চতায় তোমার হচ্ছে গতিশক্তি বিভব শক্তি শক্তির অর্ধেক হবে, সে উচ্চতা তুমি ধরে নিছো এক্স। এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। আচ্ছা, এইচটা কি? এইচটা হচ্ছে যে উচ্চতা, যে হাইট থেকে বস্তুটা পড়তেছে, কত উচ্চতা থেকে আসতেছে? 60 মিটার। তাহলে 60-র মান তুমি বসা দিলা। এরপর এন প্লাস 1, এন যেটা রেশিওটা কত? রেশিও হচ্ছে 2, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে 60/3, তাহলে কত আসে? 20।
20 মিটার। বুঝছো? তাহলে এটার অ্যান্সার কত হবে? 20 মিটার হবে। তাহলে দেখো কত সহজ, কত শর্টকাট দিয়ে কত সহজেই করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কোনটা? পরিবর্তনশীল বল, যেখানে তুমি পরিবর্তনশীল কথা দেখবা বা পার্থক্য দেখবা, সেখানে কি শব্দ আসবে? ডেল আসবে, তাই না? ডেল দ্বারা সবসময় এক্সপ্রেস হবে এটা। ঠিক আছে? তাহলে এখানে দেখো তো ডেল কোথায় আছে? এফ ডেল এস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে দেখো এই যে এফ ডট ডট প্রোডাক্ট ডেল এস দ্বারা ওই যে পরিবর্তনশীল এটা বোঝানো হয়েছে। ইনিশিয়াল থেকে ফাইনাল, মানে ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে আমরা নিয়ে গেছি। এখন এইখানে একটা কনফিউশন হচ্ছে, ভাইয়া এটা এফ এস ডেল এফ এস এক্স ইন্টু ডেল এক্স, এটা কেন হলো না? মানে এই জিনিসটা কেন হলো না? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনফিউশন। এখানে তো এসকে আমরা এক্স দ্বারাও মানে বসাইতে পারি বা এক্স দ্বারাও আমরা এক্সপ্রেস করতে পারি, তাই না? তাহলে এটা কেন হলো না? কথা হচ্ছে এখানে আমাদের যে এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা শুধুমাত্র যে এক্স অক্ষ বরাবর হবে এরকম কোনো কথা নাই। এক্স অক্ষ বরাবরও হইতে পারে কাজটা, তারপর তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজটা হইতে পারে। ঠিক আছে? আবার জেড অক্ষ বরাবরও কাজটা হইতে পারে। ঠিক আছে? এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবরই কাজটা হইতে পারে। যেহেতু এই যে এক্স ওয়াই জেড এটা ভ্যারিয়েবল, তাই না? এই জন্য ওখানে কি ইউজ করা হয়েছে? এস ইউজ করা হয়েছে। তাছাড়া এটাও কিন্তু সঠিক ছিল। যদি অপশনে তোমার এটা তুমি না দেখো তাহলে কোনটা দাগাবা? এটা দাগাবা। কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা তো তুমি দাগাবা। মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এটা। ঠিক আছে? এই জন্য তোমরা পরীক্ষায় এই অপশনটা যদি না থাকে তখন এটা দাগাবা, বাট ওটা থাকলে ওইটা দাগাবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি আমরা 60 কেজি ভরের একটা লোক, ঠিক আছে? আমার ওজন 60 কেজি। মনে করো আমি হচ্ছে সিঁড়িতে উঠতেছি। ঠিক আছে? এখন এটা ধরো সিঁড়ি, আমি সিঁড়িতে উঠতেছি। আচ্ছা, সিঁড়িতে যে উঠতেছি, এখন সিঁড়ি কয়টা? সিঁড়ি টোটাল হচ্ছে 50টা ইন্টু টোটাল যে উচ্চতা যতটুকু কাভার করছি আমি ততটুকু আমি বের করে এখানে দেখো 50টা সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে উচ্চতা আছে এটা কত? এটা হচ্ছে 15 সেন্টিমিটার। একটা সিঁড়ির উচ্চতা 15 সেন্টিমিটার। তাহলে 50টা সিঁড়ি যদি পার করি তাহলে কতটুকু উচ্চতা পার করব আমি? এটার সাথে কি গুণ করবো আমরা? 15 গুণ করব, তাই তো? এর সাথে কি গুণ করব? 15 গুণ করব। আচ্ছা, এখন দেখো এটা গুণ করে আমি একটা এখানে মান পাচ্ছি। ঠিক আছে? যে মানটা পাচ্ছি এটা হচ্ছে আমার হাইট, এইচ। আমরা তাহলে এইচটা কিভাবে বের করতে হয় জেনে ফেললাম। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছে? আমার অশ্ব ক্ষমতা বের করতে বলছে। আমরা আগে পিটা দেখি, পিটা বের করি। পি ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি, তাই না? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লুর মান এখানে কি দেওয়া আছে? ডাব্লুর মান তো দেওয়া নাই, তুমি বের করবা, তোমার কাজ হচ্ছে বের করা। তো ডাব্লুর মান তোমাকে কি বের করতে হবে? এম জি এইচ দিয়ে বের করতে হবে। ঠিক আছে? এম জি এইচ বাই টি। এখানে দেখো এম এর মান দেওয়া আছে 60 কেজি, জি এর মান তুমি কত ধরবা? সুবিধার্থে 10 ধরবা। এইচ এর মান কত ধরবা? এই যে এইচ যেটা এখানে বের হয়েছে এটা কিসে বের হবে? এটা হবে সেন্টিমিটারে বের হবে। ঠিক আছে? তুমি এটাকে কি করবা? সেন্টিমিটার যেটা বের হবে ওটা মিটারে রূপান্তর করার জন্য এইচ ডিভাইডেড বাই 100। ঠিক আছে? এই ইকুয়াল দেখে আবার এইচ বাই 100 লিখছি, এটা দেখে তোমরা কিন্তু কনফিউশন খায় না, বুঝছো? এটা হবে হচ্ছে তোমার এইচ বাই 100। তুমি এইচ বাই 100 করে যে মানটা পাবা এখানে তুমি বসা দিলা, এরপর নিচে সেকেন্ডে আসবে। ঠিক আছে? 20 সেকেন্ড দেওয়া আছে, বসাইলা, তোমার অ্যান্সার তুমি পেয়ে গেলা। তুমি যে অ্যান্সারটা পাবা এটা কিসে পাবা? ওয়াটে পাবা, বুঝছো? তুমি যে অ্যান্সারটা পাবা এটা কিসে পাবা? এটা পাবা হচ্ছে ওয়াটে। এরপর ওয়াট থেকে এটা হচ্ছে সামথিং ওয়াট, সামথিং ওয়াট। কারণ ওয়াট থেকে তোমাকে আবার কিসে নিয়ে যাইতে হবে? হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতায় নিয়ে যাইতে হবে। তাহলে এটাকে তুমি আবার কি করতে হবে? এটাকে তোমার আবার হচ্ছে যেটা তুমি পাইছো সেটাকে 746 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওটা কি পাবা? তুমি হর্স পাওয়ারে পাবা, বুঝছো? আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে একটু বড়। এখন এরকম ম্যাথ, এরকম বড় ম্যাথ সাধারণত মেডিকেলে আসে না, বাট যদি এসে থাকে তাহলে তুমি আসলে প্রসেসটা শিখে ফেললা, প্রসেসটা জেনে রাখলা। ঠিক আছে? এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা আসতে পারে, বাট তুমি এখানে প্রসেসটা শিখে রাখলা বা প্রসেসটা জেনে রাখলা। আচ্ছা, এখানে কি করতে পারে? এখানে যে 15 সেন্টিমিটার দেওয়া আছে এটা দিয়ে তোমার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা, তাই না? তো এখানে 15 সেন্টিমিটার না দিয়ে দেখা গেছে 10 সেন্টিমিটারও দিতে পারে, তাহলে তোমার ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যায়। ঠিক আছে? জিরো আসলে ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এইভাবে এই পদ্ধতি
পদ্ধতি দিয়ে এই ম্যাথটা তোমাকে করতে হবে। এবং দেখো এর অ্যান্সার কিন্তু সব দিয়ে দশমিক দিয়ে, মানে খুবই কাছাকাছি, ঠিক আছে, খুবই কাছাকাছি। তো এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে একটু কশাসলি তোমরা করবা, বুঝছো? পুরো প্রসেস আমি দেখাইলাম, বাট এরকম ম্যাথ সাধারণত আসে না। তারপর আমরা শিখে রাখলাম প্রসেসটা। এখন দেখো, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? আচ্ছা, এখন এটা একটা উপপাদ্য আছে, ওই উপপাদ্য অনুসারে অ্যান্সারটা হবে, ঠিক আছে? উপপাদ্যটার নাম কি? উপপাদ্যটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, এই উপপাদ্যতে কি বলা আছে? এই উপপাদ্যতে বলা আছে তুমি যে কাজটা করবা, কাজটা কি? কাজটা হচ্ছে তোমার ইনিশিয়াল যে গতিশক্তি আছে বস্তুটার এবং যে শেষ যে গতিশক্তি আছে, এটার যে পার্থক্য আছে, পার্থক্যটা সমান, ঠিক আছে? ইনিশিয়াল যে গতিশক্তি, শেষ যে গতিশক্তি, এটার যে পরিবর্তন বা পার্থক্য, এটার সমান, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? গতিশক্তির পরিবর্তনের সমান হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এম ভরের একটা বস্তু ই গতিশক্তিতে চলতেছে, এর রৈখিক ভরবেগ কত? বুঝছো? রৈখিক ভরবেগ কত? এখন আমরা জানি ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা কই থেকে আসলো? এটা আগেই প্রুফ করে দেখাইছি কিভাবে এটা আসছে, তাই না? যদি ভুলে যাও একটু ব্যাকে যাও, ব্যাকে যাও আরেকবার দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ই, এটা লিখতে পারি। এরপর দেখো পরের লাইনটা কি হবে? পরের লাইনটা পি থাকবে দিকে, আমরা জাস্ট স্কোয়ার আছে ওদিকে রুট করে ফেলবো, তাহলে 2m ই, এটা কি? রুট ওভার, ঠিক আছে? তাহলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m ই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর এটা দেখি আমরা। একটি মার্বেলকে সুতায় বেঁধে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, এটা কিন্তু আমরা অলরেডি অ্যান্সার জেনে গেছি, ঠিক আছে? এর আগেই করছি। এখন দেখো, একটা মার্বেলকে তুমি যদি সুতায় বেঁধে ঘোরাও, আরে সেই গোল লাগছে। আমার কেন জানি জানো, এই যে শেষে এখানে এসে জয়েন যখন করাইতে চাই, তখন কেন জানি গোলাটা মানে বৃত্তটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এখন দেখো, এখন বৃত্তাকার পথে যদি তুমি একটা মার্বেলকে ঘোরাও, তাহলে মার্বেলটা কি করবে? মানে তুমি যদি হচ্ছে যে সুতায় বেঁধে ঘোরাও, তাহলে বাইরের দিকে চলে যেতে চাইবে, তাই তো? এখন তাহলে এখানে কোন বলটা কাজ করতেছে? এই যে কেন্দ্র থেকে সে বাইরের দিকে যাইতে চাচ্ছে, এই জন্য কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। এটার যে সরণ, ওই বরাবর স্পর্শকটা আঁকি, মানে তার সরণটা তো এই বরাবর, তাই না? আচ্ছা, মাঝখানে কত ডিগ্রি? মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি থাকতেছে। কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, ঠিক আছে? তার মানে কি, যদি আমরা বৃত্তাকার পথে এভাবে ঘোরাই, তাহলে কৃত কাজ কত হবে বা কাজের পরিমাণ কত হবে? 0 হবে, ঠিক আছে? বৃত্তাকার যেখানে দেখবা সেখানে কাজের পরিমাণ 0। এরপর দেখি আমরা, 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে? ঠিক আছে? আচ্ছা, মনে করো এই যে এখানে একটা বস্তু আছে, এটা এখান থেকে পড়তেছে, এটা হচ্ছে তোমার ভূমি। আচ্ছা, এই যে পয়েন্টটা আছে না, এখানে কি থাকবে? এখানে তার সম্পূর্ণটাই বিভব শক্তি থাকবে, মানে তার যে শক্তিটা ভিতরে আছে পুরোটাই থাকবে বিভব শক্তি হিসেবে, বিভব শক্তি হিসেবে। সেখানে তার গতিশক্তি থাকবে না। এরপর তুমি যখন ছেড়ে দিবা, সে যখন উপর থেকে নিচে পড়বে, তখন তার বিভব শক্তি আস্তে আস্তে কমতে থাকবে, গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং একদম যখন নিচে পড়ে যাবে এর পূর্ব মুহূর্ত, এখানে তার গতিশক্তি সব থেকে বেশি থাকবে, সেখানে তার বিভব শক্তির কোনো অস্তিত্ব থাকবে না, বিভব শক্তি থাকবে না। সম্পূর্ণ শক্তিটা কিসে রূপান্তর হয়ে যাবে? গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। এবং মাঝামাঝি যে পথ, তারা আসলে বিভব শক্তি এবং গতিশক্তি দুজন শেয়ার করে নিয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে সব থেকে উঁচুতে এখানে বিভব শক্তি পুরোটাই, এবং সব থেকে নিচে এখানে পুরোটাই গতিশক্তি, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন ম্যাথটা করি। তাহলে এটাতে কি সূত্রটা হচ্ছে mgh, তুমি জাস্ট মানগুলো বসাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে mgh, এম এর মান কত? 200 গ্রাম। 200 গ্রাম, গ্রাম আছে কেজিতে তোমাকে রূপান্তর করতে হবে, 1000 দ্বারা তুমি ভাগ করবা, 1000 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে কত থাকে? 0.2 থাকে, ঠিক আছে? আচ্ছা, 200 গ্রামকে তুমি 1000 দিয়ে ভাগ করলা, 0.2 কেজি থাকে। 0.2 এম জি, তুমি কি করবা? জি এর মান আবার 10 ধরবা ক্যালকুলেশনের সুবিধার্থে। এইচ এর মান তুমি 100 মিটার দেওয়াই আছে, 100 মিটার বসা দিলা। এরপর দেখো, এরপর 100 গুণিত হচ্ছে 10, তাহলে কত হয়? 1000। 1000কে তুমি 1000 এটাকে তুমি 0.2 দ্বারা
গুণ করতেছো, 0.2 দ্বারা গুণ করতেছো, তোমার যদি বুঝতে এত অসুবিধা হয় তুমি আগে 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা গুণ করলে কত থাকে? 2 দ্বারা গুণ করলে 2000 থাকে। এখন 2000 তুমি বসাইছো, এখন একটা দশমিক আছে না, কয় ঘর আগে ছিল? 1 ঘর আগে ছিল, তুমি 1 ঘর আগে বসা দাও। ঠিক আছে, এখন যে 200 কিন্তু আমাদের এক্সাক্ট অ্যান্সার না। ঠিক আছে, 200 হচ্ছে তোমার মোস্ট সব থেকে কাছের যে অ্যান্সার সেটা হচ্ছে তোমার হচ্ছে 200। এখন দেখো 200-র কাছাকাছি কোনটা আছে সব থেকে? 196 জুল আছে। ঠিক আছে, কেন এটা হলো? কারণ আমরা 9.8 এর জায়গায় কি ধরছি? 10 ধরছি। কেন? ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা 200-র কাছাকাছি যেটা সেটা তুমি অ্যান্সার বসাই দিলা। তাহলে এভাবে তোমার শর্টকাটে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই ম্যাথটা তুমি তুমি যদি দেখতে পাও, ঠিক আছে, দেখতেছো তোমরা, এই ম্যাথটা দেখার পরে তোমার আসলে মাথায় অনেক কিছু ঘুরতেছে যে ভাইয়া এত বড় ম্যাথ কিভাবে করব, অনেক কিছু তুমি ভাবতেছো, অনেক ক্যালকুলেশন তোমার মাথায় তুমি গুলাইতেছো। ঠিক আছে, বাট এই ম্যাথটা কিছুই তোমাকে ভাবতে হবে না, তুমি জাস্ট একটা কথা দেখবা, বৃত্তাকার পথ। ঠিক আছে, বৃত্তাকার পথ, যেহেতু বৃত্তাকার পথ বলা হয়েছে, বৃত্তাকার পথে তাহলে কি হবে? কাজের পরিমাণ চাইছে, তাহলে যতই সে কাজ করুক কাজের পরিমাণ কত হবে? 0 হবে। কেন? কারণ বৃত্তাকার পথ। বুঝছো? তাহলে এত ইজিলি ম্যাথটা কিন্তু করা যায়। আচ্ছা, এরপর দেখো কোয়ারিলেটেড ম্যাথ আমি রাখছি। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় তো এত, আপনি বললেন যে এরকম কঠিন ম্যাথগুলো আসবে না বা বড় ম্যাথগুলো আসবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদেরকে আমি প্রসেসটা দেখায় রাখি, শিখে রাখো, যদি কখনো আসে। এই রিলেটেড টোটাল 3টা ম্যাথ আছে, তো একটার মাধ্যমে আমি তোমাকে প্রসেসটা দেখায় রাখি। ঠিক আছে, প্রসেসটা দেখে রাখো, যদি কখনো আসে তাহলে তোমরা করে ফেলতে পারবে, বাট সাধারণত আসে না, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসে। তো তোমাদের কেউ যদি থাকো যে বোথ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল, তার ক্ষেত্রে ভালোভাবে কাজে দিবে এটা। আচ্ছা, তাহলে একটা কুয়ার যে ম্যাথ আছে, আমরা প্রথমে কুয়াটা আঁকাই। কুয়াতে কি বলছে? কুয়াটা আমরা আঁকাই। আচ্ছা, কেমন যে কুয়া হয়, হয়েছে একটু বাঁকা হয়েছে, বাট চলবে। ঠিক আছে, এই বাঁকা হয়েছে, বুঝছো? এই যে বাঁকা হয়েছে। আচ্ছা, এই যে কুয়াটা, এই কুয়ার বলা হচ্ছে গভীরতা। গভীরতা মানে কি? এই যেটা, তাই না? গভীরতা কত দেওয়া আছে? 10 মিটার দেওয়া আছে। এই যে গভীরতা দেওয়া আছে 10 মিটার। এখন দেখো এর ভিতরে তো অবশ্যই কি থাকবে? এর ভিতরে অনেক বেশি পানি থাকবে। কুয়াতে কি থাকে? পানি থাকে। ঠিক আছে, কুয়াতে কি থাকবে? পানি থাকবে। এখন কুয়াতে যত পানি আছে, এই পানির কিন্তু একটা ভর আছে। ঠিক আছে, এই ভরটা কোথায় কাজ করে জানো? মানে পুরো যে ভরটা আছে, পুরো ভরটা এই যে মধ্য যে পয়েন্ট আছে, মাঝখানে যে পয়েন্ট আছে, এই জায়গাতে কিন্তু ভরটা অবস্থান করতেছে। ঠিক আছে, পুরো কুয়ায় যত পানি আছে সেই ভরটা কোথায় অবস্থান করতেছে? এই যে এই পয়েন্টটাতে অবস্থান করতেছে। এই পয়েন্টটা যেটা, সেটার দূরত্ব কতটুকু জানো? এটা দূরত্ব হচ্ছে 5 মিটার। পুরোটা যদি 10 মিটার হয়, এটার দূরত্ব কত হবে? এটার দূরত্ব হবে 5 মিটার। তার মানে কি, উপর থেকে 5 মিটার দূরত্বে পুরো ভরটা যেটা কাজ করতেছে, এটাকে তুমি যদি 5 মিটার দূরত্ব অতিক্রম করে বের করো, তাহলে তোমার পুরো পানি, কুয়ার যে যত পানি ছিল সব ভর তোমার বের করা হয়ে যাবে। ঠিক আছে, সব পানি উত্তোলন করা হয়ে যাবে। কথাটা একই, তুমি পুরো পানি উত্তোলন করা যে কথা 10 মিটার অতিক্রম করে, আবার তোমার হচ্ছে পুরো ভরটা কোথায় কাজ করতেছে? 5 মিটার দূরত্বে এখানে কাজ করতেছে। তো ওই পুরো ভরটা সেটা তোমার বের করা একই কথা। ঠিক আছে, আচ্ছা এই 5 মিটার এটা কিভাবে আসলো? এটা আসলো যে এইখানে যে পানি আছে, মনে করো 1 মিটার দূরত্বে কিছু পানি আছে, তো এটার দূরত্ব তো 1 মিটার, তাই না? মনে করো এখানে আবার হচ্ছে 9 মিটার দূরত্বে কিছু পানি আছে, এটা দূরত্ব হচ্ছে 9 মিটার, আবার এখানে হচ্ছে 3, এদিকে হচ্ছে 7 আছে। তো এইভাবে তোমার সব যোগ করে অ্যাভারেজ ধরা হয়েছে, অ্যাভারেজ যেটা বা মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে 5 মিটার। বুঝছো? তাহলে এইভাবে তোমার 5 মিটার যেটা, এই ভ্যালুটা বা এই মানটা বের করা হয়েছে। তাহলে 5 মিটার দূরত্বে এই পুরো ভরটা কাজ করে। তাহলে তোমাকে 5 মিটার দূরত্বে বা 5 মিটার হাইটটা অতিক্রম করে পানিটা নিয়ে যেতে হবে। এখন দেখো এইখানে এই যে পানির তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এটা তুমি বের করছো, বাট পানির যে ভর এটা তুমি বের করো নাই। পানির যে ভর এমটা, সেটা কি? সেটা বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো। ঠিক আছে, সবগুলো মানে তুমি জানো, পাই আর স্কোয়ার এইচ, রো তো তুমি জানো, রোটা কত? পানির ক্ষেত্রে 1000 ঘনত্ব, তাই না? তাহলে এই ভ্যালু দিয়ে তোমাকে আগে কি করতে হবে? এম এর ভ্যালু বের করতে হবে। এখন দেখো এই যে এম যেটা তুমি হচ্ছে পাই দিয়ে লিখছো, এই পাইটার ভ্যালু তুমি যদি মানে 3.14 এভাবে ধরো, সেটা তোমার জন্য আরো কঠিন হয়ে যায়, তুমি 3 দিয়ে ধরবা। ঠিক আছে, 3 ধরবা যাতে তোমার ইজি হয়। বুঝছো? আচ্ছা, তাহলে তুমি এভাবে এমটা বের করলা। এরপর দেখো আমাদের কি বের করতে হবে? ক্ষমতা বের করতে হবে, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি।
আচ্ছা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান তুমি এখান থেকে বের করছো, এম এর মান তোমার জানা আছে, জি এর মান তুমি 10 ধরবা, এইচ এর মানও এখানে তুমি পাইছো যে কতটুকু তোমার মাছটা নিয়ে যেতে হবে, পানিটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, ইফেক্টিভ ভর যেটা সেটা এখানে কাজ করতেছে। টি এর মান কত, টি এর মান দেখো দেওয়া আছে হচ্ছে তোমার 20 মিনিট। মিনিটে তুমি লিখতে পারো না, তোমার সেকেন্ডে নিয়ে যাইতে হবে, তাহলে 20 গুণিত 1 মিনিট সমান 60 সেকেন্ডের জন্য 60 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তাহলে তোমার কি পাবা, তুমি হচ্ছে ওয়াটে একটা অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, যেহেতু অশ্বক্ষমতায় বলে নাই, এটাই তোমার অ্যান্সার। তাহলে এইভাবে এই প্রসেস বা এই নিয়মে তোমাকে কোশ্চেনটার অ্যান্সার করতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে কি করলা, প্রথমে প্রথমে তুমি এখান থেকে এম বের করলা, ইফেক্টিভ যে হাইট মানে ভরটা যে কাজ করতেছে, এই পুরো ভরটাকে কত দূর তোমার অতিক্রম করাইতে হবে সেটা বের করলা, এইচ বের করলা, এরপর জাস্ট তুমি মানগুলো বসাই দিলা, তোমার কি হয়ে গেল, অ্যান্সারটা তুমি পেয়ে গেলা। ঠিক আছে, সলভ হয়ে গেল কোশ্চেনটা। এরপর দেখো 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়। আচ্ছা, 15 ওয়াট ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, তাই তো, পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। এখন এই যে ডাব্লু, ডাব্লু হচ্ছে আমরা জানি 1 জুল, টি হচ্ছে 1 সেকেন্ড, তখনই হবে আমাদের 1 ওয়াট, তাই না? এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ওয়াট। এখন দেখো, যখন আমি বলতেছি 15 ওয়াট, তাহলে উপরে কত আসতে হবে, বা এই ক্যালকুলেশন করে তোমার 15 আসতে হবে। তো দেখো আমরা অপশনগুলো মিলাই, অপশনগুলো থেকে ভ্যালুগুলো বসাবো। দেখো প্রথম অপশন কি দেওয়া হয়েছে, 15 জুল কাজ 1 সেকেন্ডে, তাহলে উপরে কত হবে 15, নিচে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে কত ওয়াট, 15 ওয়াট। আমরা শুরুতে অ্যান্সার পেয়ে গেছি, বাকিগুলো তাহলে অ্যান্সার তোমার মিলবে না। ঠিক আছে, শুরুটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যেভাবে আমরা করছি দেখতে পাচ্ছ, আই হোপ সবাই। এরপর দেখি আমরা ক্ষমতা পি, বল এফ আর বেগ ভি এর মধ্যে সম্পর্ক কোনটা। আচ্ছা, যদিও একবার বের করছি আমরা, তারপর আরেকবার করি, চলো। পি ইজ ইকুয়াল টু আমরা জানি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি, তাই না? ডাব্লু ইজ ইকুয়াল টু কি, ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস ডিভাইডেড বাই টি। আচ্ছা, এরপর দেখো এখানে এফটা তুমি ফিক্সড রাখছো, এরপর এস বাই টি, এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি হচ্ছে ভি লিখতে পারো। ঠিক আছে, এর কাছে যদি তুমি ভি লিখো, তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেল, তাহলে এফ ভি। ঠিক আছে, তোমার অ্যান্সার কি এফ ভি, পি ইজ ইকুয়াল টু এফ ভি। তাহলে কোথায় আছে দেখো, এই যে এটা আছে। আচ্ছা, এরপর দেখো 2 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ হচ্ছে এত, গতিশক্তি কত কত, দেখো সব দেওয়া আছে, তুমি জাস্ট মান বসাবা। ঠিক আছে, আচ্ছা, গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো এম এর মান কত, হাফ ইন্টু 2 ইন্টু ভি কত দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে তোমার ভরবেগ দেওয়া আছে, সরি সরি সরি, এখানে কি দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে। যদি ভরবেগ দেওয়া থাকে, সূত্রটা আমরা জানি পি স্কোয়ার বাই টুয়াইস এম, তাই তো। পি স্কোয়ার, পি এর মান কত 2, 2 যদি স্কোয়ার করো তাহলে কত হবে 4, টুয়াইস এম, টুয়াইস এম এ তাহলে 2 ইন্টু 2, তাহলে কত 4, তাহলে কত আসে আলটিমেটলি 1 আসে। ঠিক আছে, 1 জুল, বুঝছো? তাহলে ভালো করে কিন্তু খেয়াল করবা যে আসলে ওখানে কি চাইছে, মানে কি দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে নাকি তোমার বেগ দেওয়া আছে, বুঝছো? এখান থেকে কিন্তু আমরা ভালো একটা জিনিস শিখলাম যে আসলে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করতে হবে যে কি দেওয়া আছে ওইখানে। একদম ধুমায় তুমি মানে অ্যান্সার করবা, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবা, তুমি কোশ্চেনই দেখলা না, তাইলে কিন্তু সমস্যা, বুঝছো? আচ্ছা, অসংরক্ষণশীল বল, এটার উদাহরণ কোনটা? অসংরক্ষণশীল বল নিয়ে অনেক কথা বলছি, তাই না? যেটা যেখানে বাধা থাকবে সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তাহলে দেখো এই যে ঘর্ষণ বল, সান্দ্র বল, দুইটাই হচ্ছে বাধা। ঠিক আছে, সান্দ্র বল হচ্ছে তোমার তরলের ক্ষেত্রে যে বাধা বা ঘর্ষণ, সেটা হচ্ছে তোমার সান্দ্র বল, তাহলে দুইটার ক্ষেত্রে বাধা কাজ করতেছে, তো এটা হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। এটার কনসেপ্ট কিন্তু শুরুতে আমি ভালোভাবে ক্লিয়ার করাইছি। এরপর দেখো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথ। আচ্ছা, আমরা পুরো কোশ্চেনটা একবারে আগে না পড়ে আমরা হচ্ছে পার্ট পার্ট করে জিনিসটা দেখি যেখানে কি বলছে। ঠিক আছে, তাহলে দেখো ভূমি, তাহলে এখানে আমরা একটা ভূমি লিখলাম, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা 5 মিটার দীর্ঘ ঢালু পথ আছে, তাহলে এখানে আমি একটা পথ আঁকলাম। এই যে পথটা আছে, এই পথটা কত ডিগ্রি কোণে আছে, এই পথটা আছে তোমার 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, এবং এই যে পথটা, এই পথটা কতটুকু দীর্ঘ, এটা হচ্ছে তোমার 5 মিটার দীর্ঘ, বুঝছো? 5 মিটার দীর্ঘ। এখন
এটা যদি আমরা জয়েন করি তাহলে তুমি মেনলি হাইটটা পাইতেছো। মনে করো তুমি এইখানে আসো, এই পয়েন্টটাতে আসো, তো এই পয়েন্টটা থেকে তুমি যদি এই পয়েন্টে আসো তাহলে তুমি একটা পথ অতিক্রম করবা। তুমি যে পথ অতিক্রম করতেছো আলটিমেটলি তুমি কতটুকু হাইট অতিক্রম করতেছো এটা কিন্তু এইচ, এই যে এটা কিন্তু এইচ বা হাইট, ঠিক আছে? এটা কিন্তু টোটাল পথ, আর এটা হচ্ছে তোমার হাইট, কতটুকু হাইট বা উচ্চতা তুমি অতিক্রম করলা। এখন হাইটের কথা কেন আসতেছে? কারণ এখানে গতিশক্তি চাইছে, ঠিক আছে? গতিশক্তি চাইছে, তাহলে আমাদেরকে হাইটটা বের করে ফেলতে হবে। তাহলে কিভাবে বের করবো? আমরা জানি সাইন 30 ডিগ্রি এখানে ইজ ইকুয়াল টু h/5, ঠিক আছে? সাইনের যেটা সেটা আমরা জানি যে লম্ব ডিভাইডেড বাই তোমার যে হাইপোটেনিউস, ঠিক আছে? এই যে 5 মিটার দেওয়া আছে ঢালু পথটা এটা, তাই তো? এখন তুমি এখান থেকে যদি হাইট বের করতে চাও, h ইজ ইকুয়াল টু 5 গুণিত সাইন 30 ডিগ্রির মান কত জানো? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা কত থাকে? 2.5 থাকে, 2.5 মিটার h। তুমি 5 মিটার পথ অতিক্রম করছো, বাট আলটিমেটলি তুমি হাইটটা কতটুকু অতিক্রম করছো? 2.5 মিটার। এরপর দেখো, এরপর তাহলে আমরা বাকি অংশটুকু করি। আচ্ছা, এখানে 100 গ্রাম ভর, ঠিক আছে? তোমার ভর হচ্ছে 100 গ্রাম মাত্র। তাহলে এই যে গ্রামে দেওয়া আছে এটাকে তোমাকে কেজিতে নিয়ে আসতে হবে। এটাকে তুমি যদি কেজিতে নিয়ে আসো তাহলে 1000 দ্বারা ভাগ করবা, 1000 দ্বারা ভাগ করলে কত থাকে? তোমার 0.1 কেজি থাকে, ঠিক আছে? মাত্র 0.1 কেজি। এখন গতিশক্তি mgh বসাই আমরা ম্যাথটা করে ফেলতে পারি বা আমাদের অ্যান্সারটা পেয়ে যেতে পারি। তাহলে এখানে দেখো m এর মান হচ্ছে 0.1, জি এর মান আবার কত ধরতে বলছি? তোমার হিসাবে সুবিধাতে 10 ধরবা, তাহলে 10 ইন্টু হাইটটা দেখো তো 2.5। তাহলে দেখো একবারে করা যায়, আবার ভেঙে ভেঙে ভালোভাবে দেখাইতেছি। 2.5 এর সাথে তুমি যদি 10 গুণ করো তাহলে কত পাও? 25। 25 এর সাথে আবার 0.1 যদি গুণ করো তাহলে কত পাও? 2.5 পাও, ঠিক আছে? এখন 2.5 এর সব থেকে কাছের মান কোনটা সেটা তোমার অ্যান্সার। 2.5 এর সব থেকে কাছের মান হচ্ছে এই যে দেখো এখানে আছে 2.45, ঠিক আছে? 2.45 এর মানে এটার থেকে আর বেশি কাছের মান নাই, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে দেখি আমরা কি বলছে। বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত হবে। এখানে কি বলছে? ঋণাত্মক কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ঋণাত্মক কাজের যদি তুমি মান বের করতে চাও তোমাকে একটা জিনিস জানতে হবে, কস থিটার মান কোথায় ঋণাত্মক, ঠিক আছে? কারণ থিটার মানের উপর ডিপেন্ড করেই তোমার এখানে ধনাত্মক বা ঋণাত্মক হচ্ছে। আর এখানে কোন থিটা? কস থিটা, ঠিক আছে? সাইনের তো এখানে কাজ নাই, এখানে কি আছে? কস থিটার মান আছে। এখন কস থিটার মান নেগেটিভ হচ্ছে এই যে সেকেন্ড যে কোয়াড্রেন্ট আছে এটাতে, সেকেন্ড কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার হচ্ছে কস থিটার মান হচ্ছে নেগেটিভ, এটা আমরা জানি। এখন দেখো কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, কস 90 ডিগ্রির মান 0। যদি জিরো হয় তাহলে তো ওটা ঋণাত্মক না, ওটা তো 0, তাই না? তাহলে 90 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রি থেকে কি হতে হবে? বেশি হইতে হবে, কারণ 90 ডিগ্রির মান কত? 90 ডিগ্রির মান হচ্ছে 0, সেটা তো ঋণাত্মক হলো না, তার মানে 90 ডিগ্রি থেকে বেশি হইতে হবে থিটার মানটা। এখন দেখো এখানে কত পর্যন্ত আছে? 180 পর্যন্ত আছে। এখন cos 180 ডিগ্রির মান কত জানো তোমরা? cos 180 ডিগ্রি এটার মান হচ্ছে -1। cos 180 ডিগ্রির মান যদি -1 হয় তাহলে 180 ডিগ্রির মান -1 হবে। cos 180 ডিগ্রির মান, তাহলে cos 180 ডিগ্রির মান যেটা -1 সেটা তো ঋণাত্মক, তাই তো? তাহলে এটার ইকুয়াল অথবা লেস হবে, এটা লেস হইলেও হবে এবং ইকুয়াল হইলেও কিন্তু মাইনাস ভ্যালুই পাচ্ছি, এই জন্য আমরা ইকুয়াল অথবা লেস এই সাইনটা আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, তাহলে এটা কোথায় পাইছি দেখো? 90 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রির থেকে ছোট অথবা ইকুয়াল, বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখি আমরা এরপরের কোশ্চেনটা কি। একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত বাড়বে? ঠিক আছে, বেগ যদি আমরা দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত বাড়বে? ই কে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ mv², ঠিক আছে? এখন ই কে কিসের প্রপোর্শনাল দেখো তো? ই কে প্রপোর্শনাল টু v², ই কে প্রপোর্শনাল টু v², তার মানে তোমার যে ভি আছে ভিটাকে তুমি যদি কি করো? দ্বিগুণ করো, তাহলে এখানে এটা কত হচ্ছে? 2v হচ্ছে, 2vটাকে তুমি আবার কি করবা? স্কোয়ার করবা, তাহলে কত হবে? 4v হবে, ঠিক আছে? তাহলে গতিশক্তি তুমি যদি দ্বিগুণ করো তাহলে তোমার যে বেগ যদি তুমি দ্বিগুণ করো তাহলে তোমার যে গতিশক্তি তুমি কত পাবা? 4 গুণ পাবা, ঠিক আছে? 4 গুণ পাবা। আচ্ছা,
এরপরটা দেখি আমরা 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে যদি আমরা কাজে পরিণত করি। আচ্ছা, তাপ শক্তিকে এটা সাধারণত আমরা ক্যালোরি দ্বারা প্রকাশ করি, আর যেটা কাজ সেটা হচ্ছে জুল দ্বারা প্রকাশ করি। আমরা জানি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। ঠিক আছে, তাহলে এখন যদি এটা 2 ক্যালোরি হয় তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 8.4 ক্যালোরি, মানে 8.4 জুল। ঠিক আছে, 8.4 জুল, খুব ইজি। আচ্ছা, এরপর এটা দেখি আমরা, কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই কে এবং ভরবেগ পি হলে তোমার হচ্ছে পি বনাম রুট ই, এই লেখচিত্রটা কি হবে? ঠিক আছে, তাহলে আমরা আসলে সম্পর্কটা বের করি বা সম্পর্কটা দেখি। আচ্ছা, আমরা জানি ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টুয়াইস এম। এখান থেকে আমরা বারবার বের করছি, অনেকবার বের করছি, যে তুমি যদি পি লিখতে যাও তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? পি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার টুয়াইস এম ই। ঠিক আছে, আমি কিন্তু আগে বের করে দেখাইছি। এখন দেখো, এই যে পি যেটা আছে, পিটা কিসের সমানুপাতিক? পিটা হচ্ছে ই, যে ই এর সাথে সম্পর্ক হচ্ছে ই এর রুট ই এর সমানুপাতিক। ঠিক আছে, রুট ই এর কিন্তু সমানুপাতিক। রুট ই এর যদি সমানুপাতিক হয়, আমরা যদি জানি সমানুপাতিক সম্পর্ক থাকলে তখন তার যে লেখচিত্রটা হবে সরল রৈখিক। ঠিক আছে, তার মানে কি সরল রেখার মতন, বুঝছো? সরল রেখার মতন হবে লেখচিত্রটা, ওইভাবে সে বৃদ্ধি পাবে। এরপরে যে ম্যাথটা সেটা দেখো, এখানে কি বলছে? অন নিউটন পার মিটার। আচ্ছা, এখানে দেওয়া আছে তোমার স্প্রিং ধ্রুবক, তাই না? আচ্ছা, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? 0.1 মিটার সংকুচিত করা হলে, মানে একটা স্প্রিংকে তুমি 0.1 মিটার যদি সংকুচিত করো তাহলে এর ভেতরে কতটুকু শক্তি থাকবে, বা মানে তোমার যে শক্তিটা, বিভব শক্তিটা কত হবে? ঠিক আছে, আচ্ছা, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এই সূত্র কিন্তু আমরা আগে থেকেই, মানে আগেই পড়ে আসছে। এখন এটাতে যদি আমরা মান বসাই, হাফ ইন্টু কে এর মান কত? কে এর মান হচ্ছে 1, ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 0.1। 0.1 এর কি করতে হবে? স্কোয়ার করতে হবে। 0.1 এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কি পাবা? 0.1 এর যদি তুমি স্কোয়ার করো তাহলে পাবে হচ্ছে 0.01। ঠিক আছে, 0.01 পাবা। তাহলে এখানে তুমি মানগুলো বসা দাও, হাফ ইন্টু, বা তোমার হচ্ছে 0.01কে জাস্ট তুমি 2 দ্বারা ভাগ করতেছো, 0.01 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা করলে তুমি অ্যান্সারটা বের পেয়ে যাবে, তাই না? কারণ 0.01কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা তুমি? 0.005। ঠিক আছে, 0.005 এই আকারে কিন্তু অ্যান্সারগুলো নাই, অ্যান্সারগুলো ইনভার্স সামথিং যে আছে। তাহলে এটাকে তুমি কনভার্ট করো, 5 ইন্টু 10 ইনভার্স, তাহলে কত হয়? 3 হয়। এই যে দেখো, 1 2 3, 3 ঘর যেহেতু ওদিকে নিয়ে গেছে, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3 কি হবে? এটা জুল হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটা? 5 ইন্টু 10 ইনভার্স 3 জুল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরটা দেখি আমরা, এরপরে দেখো কি আছে, একটি বস্তুর রৈখিক ভরবেগ যদি 50% বৃদ্ধি করি তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে কতটুকু? আচ্ছা, দেখো, তুমি আগে প্রথম যে ভরবেগটা সেটা ধরো পি ছিল, প্রথম যে ভরবেগটা সেটা কত ছিল? পি ছিল। এরপরে যে পরিবর্তনশীল যে ভরবেগটা সেটা কত হয়েছে? সেটা তোমার আগের যে পি, এটার সাথে তুমি 50% পি বৃদ্ধি করছো, সেটা তাহলে তুমি যোগ করবা 50% অফ পি, তাহলে 50/100 পি, এতটুকু তুমি যোগ করতেছো, তাহলে তুমি যে নতুন ভরবেগ সেটা পাবা। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি করো তাহলে কত পাবা? এখানে এটা তুমি হচ্ছে 0.5 আর হচ্ছে পি 0.5 পি, তাহলে 1.5 পি। এটা হচ্ছে তোমার পরিবর্তিত যে ভরবেগ সেটা তুমি বের করলা। তাহলে আগে ভরবেগ কত ছিল? শুধু পি ছিল। এখন যে পরিবর্তনশীল ভরবেগ সেটা কত? 1.5 পি। এখন তোমার যে আগের গতিশক্তি সেটা তুমি ধরে নাও কত ছিল? ই ছিল। এখন যে গতিশক্তি এটা তুমি বের করবা। এখনকার যদি তুমি গতিশক্তি বের করতে চাও তাহলে তোমাকে সূত্র অনুযায়ী বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, ই যেটা সেটা কি? ইটা সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার বাই 2 আছে, মানে সবকিছু তো সেম, জাস্ট তোমার পি স্কোয়ার করতে হবে, তাই তো? পিটা যেহেতু পরিবর্তনশীল হয়েছে, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, এটা আমরা জানি। তো এই অনুযায়ী কি হয়? 1.5 স্কোয়ার করতে হবে তোমাকে। ঠিক আছে, 1.5 স্কোয়ার করতে হবে পি এর মানটা চেঞ্জ করে। এখন 1.5 যদি স্কোয়ার করো তুমি, তাহলে তুমি কত পাবা? আমরা 1.5 এটাকে আমরা 15তে নিয়ে আসি আগে, তাহলে 15 যদি স্কোয়ার করো তাহলে তুমি পাবো হচ্ছে 225। 225 যেটা পাইলা, এক ঘর আগে তোমার দশমিক ছিল, যেহেতু স্কোয়ার করছে তাহলে 2 ঘর আগে চলে আসবে, তাহলে 225 মানে 2.25 ই,
এটা হচ্ছে তোমার নতুন ই বা হচ্ছে তোমার গতিশক্তি, মানে পরিবর্তন হয়ে এই গতিশক্তি পাইছো তুমি। এখন কি বলছে, কতটুকু বৃদ্ধি পাইছে, কতটুকু যদি বৃদ্ধি পাই, মানে এটা তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বর্তমান পরিবর্তন হওয়ার পরে যে গতিশক্তি পাইছো সেটা হচ্ছে 2.25 এখান থেকে আগে যে গতিশক্তি ছিল এটা মাইনাস করতে হবে, -1 মানে শুধু ইটাকে বললে তো আমরা 1 বুঝি, তাই না? তাহলে এখানে করলে তুমি ডিফারেন্স কত পাবা, 1.25, এতটুকু তুমি ডিফারেন্স পাবা। ঠিক আছে, এটা যদি তুমি ডিফারেন্স পাও, দেখো এখানে কিসে লেখা আছে, এখানে তোমার পার্সেন্টেজ আকারে লেখা আছে, তাহলে তোমাকে পার্সেন্টেজে তুমি নিয়ে যাও কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 100 দ্বারা তুমি গুণ করো, তাহলে 100 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে কি পাবা, তুমি পাবো হচ্ছে 125%। ঠিক আছে, 125%। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো তাহলে কি করলাম, তাহলে আগের যে পি ছিল সেখান থেকে তুমি নতুন যে পি বা ভরবেগ সেটা তুমি বের করলা, কতটুকু বৃদ্ধি পাইছে ওটা যোগ করে তুমি বের করলা। এরপর আগের যে গতিশক্তি ছিল, গতিশক্তি আমি জানি যে পি স্কোয়ারের সমানুপাতিক, তাই তো? তাহলে আমরা কি করলাম, নতুন যে পি পাইছে সেটার স্কোয়ার করলাম। ঠিক আছে, স্কোয়ার করলে নতুন আমরা গতিশক্তি পেয়ে যাচ্ছে। তো নতুন গতিশক্তি থেকে আগের গতিশক্তি বিয়োগ করে তারপর ওটা কিসে রূপান্তর করছি, পার্সেন্টেজে রূপান্তর করছি, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, এরপর দেখি আমরা 1 কিলোওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট ঘন্টা সমান কতটুকু শক্তি বা এনার্জি। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমরা বের করতে চাই, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, বা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, খুবই ইজি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, পিটি। এখানে দেখো কি বলা আছে, কিলোওয়াট আর এখানে আওয়ার, কিলোওয়াট ঘন্টা বা প্রথমে হচ্ছে কিলোওয়াট আছে, এটাকে ক্লিয়ার করি। কিলোওয়াট যেহেতু আছে এখানে 1 কিলোওয়াট নাকি 1000 কিলোওয়াট, মানে কিলোওয়াট যদি বলে 1 ওয়াট নাকি 1000 ওয়াট, অবশ্যই 1000 ওয়াট, যেহেতু কিলো আছে তাহলে এখানে তোমাকে 1000 প্রথমে নিয়ে আসলাম। ঠিক আছে, 1000, তাহলে এতটুকু কাহিনী, কিলোর কাহিনী তোমার শেষ, এখন তুমি কিলোওয়াটের কাহিনী তোমার শেষ, এখন তোমার ঘন্টার কাহিনী নিয়ে আসতে হবে। আমরা জানি এখানে ইউনিটটা হচ্ছে সেকেন্ডে, কিন্তু এখানে কি দেওয়া আছে, ঘন্টায় দেওয়া আছে। যখন ঘন্টায় দেওয়া থাকবে তোমাকে কিসে রূপান্তর করতে হবে, এটা সেকেন্ডে নিয়ে আসতে হবে। 1 ঘন্টা তোমার 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, এই 60 মিনিটকে তুমি যদি আবার সেকেন্ডে নিতে চাও তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দ্বারা আবার গুণ করো, তাহলে কত আসে, 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই যে টাইম, যেটা টাইমের মান কত হবে, টাইম হবে তোমার 3600। ঠিক আছে, আচ্ছা, আর একক হচ্ছে জুল। তাহলে এটাকে তুমি যদি যে ফরম্যাট আছে সে ফরম্যাটে নিয়ে আসতে চাও তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, ঘ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, এখন এখানে জুল না থেকে কিলো জুল আকারেও আসতে পারে বা অপশনে থাকতে পারে। কিলো জুল অপশনে যদি কিলো জুল হিসেবে থাকতো তাহলে কি হতো, 3.6 ইন্টু 10³ কিলো জুল। ঠিক আছে, এটা হয়তো, বুঝছো? তাহলে দেখো এটা কিভাবে বের করলাম আমরা, এটা দেখাইছি। এরপরে কোনো নির্দিষ্ট ভরের বস্তু গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কি, গতিশক্তি এবং ভরবেগ। ঠিক আছে, আচ্ছা, গতিশক্তি সমান আমরা কি জানি, ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে ই যেটা আছে সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার, বুঝছো? তাহলে ভরবেগের যে বর্গের সমানুপাতিক, তাহলে বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরটা দেখি, এরপরে কি বলছে দেখো, একটি বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে। যদি ভরবেগ দ্বিগুণ করা হয় তুমি বলো, গতিশক্তি যেটা সেটা কি, পি স্কোয়ার, এটা সমানুপাতিক, তাই তো? এখন পি স্কোয়ার ওটা যদি দ্বিগুণ করো তাহলে 2p স্কোয়ার হবে, 2p স্কোয়ার হবে, ইজ ইকুয়াল টু ই প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে এটা যদি তুমি 2 গুণ করো, 2 এর উপর তুমি স্কোয়ার করো, তাহলে কত হয়, 4 হয়। ঠিক আছে, তাহলে 4 গুণ হবে। আচ্ছা, এরপরটা দেখি আমরা, এরপরে কি বলছে, অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে। এটা তো আমি বলে দিছি যে অসংরক্ষণশীল যে বল সেটা নির্ভর করে হচ্ছে পথের ওপর, মানের ওপর, মানটা হচ্ছে পথের উপর নির্ভর করতেছে। তুমি যত দূর পথ যাবা তত তোমার কি হবে, তত তোমার কৃত কাজের পরিমাণ 0 থেকে বেশি হবে। ঠিক আছে, 0 থেকে বেশি হবে, তাহলে ওই যে অসংরক্ষণশীল যে বলটা, বলের মানটা বা বলের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে, পথের উপর। আর সংরক্ষণশীল যে বলটা সেটা কিন্তু পথের উপর নির্ভর করে না, এটা দেখাইছে। আচ্ছা, নিচের কোনটি শক্তির একক নয়। আচ্ছা দেখো, শক্তির একক না, এখন দেখো একটু আগে দেখে আসলাম আমরা কিলোওয়াট আওয়ার, এটা তো শক্তির একক, তাই তো? এরপর আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ এর মান হচ্ছে, এফ এর যে একক সেটা হচ্ছে নিউটন, এস এর
যে একক সেটা হচ্ছে মিটার, নিউটন মিটার। তার মানে কি এটাও ঠিক অ্যান্সার আছে। এরপরেরটা দেখি আমরা। এরপরেরটা হচ্ছে আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই তো। এফ এর যে একক সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। এম এ এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এমটা হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। এস যেটা তাহলে কি গুণ হবে, মিটার গুণ হবে, ঠিক আছে। তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের কারেক্ট। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে ভুল, এখানে দেওয়া আছে ভুল, এখানে দেওয়া আছে, সঠিকটা হচ্ছে এটা, ভুলটাই চাইছে, ভুলটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ভুলটা আমরা বের করে ফেলতে পারছি। আচ্ছা, এরপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, কেন্দ্রমুখী বল আবার আঁকাই। দেখো বৃত্ত আঁকাইলাম, কেন্দ্রমুখী বল, এটা যদি কেন্দ্র হয় কেন্দ্রের দিকে থাকবে বলটা কাজ করবে, সরণটা হচ্ছে এদিকে, মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, cos 90 ডিগ্রির মান কত 0। তাহলে কেন্দ্রমুখী যে বলটা cos থিটার মান যদি 0 হয় তাহলে পুরোটুকু 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে, 0 হবে, ঠিক আছে, ডান আমাদের। এরপর দেখি আমরা 1 কেজি বা 1 কেজি ও 4 কেজি ভরের দুটা বস্তু একই গতি শক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা, তাহলে দেখো রৈখিক ভরবেগের অনুপাত কত এটা আমাদেরকে বের করতে বলছে। এখন রৈখিক ভরবেগ পি ইজ ইকুয়াল টু, বা পি প্রপোর্শনাল টু আমরা জানি, পি ইজ ইকুয়াল টু আমরা আগে লিখি টুয়াইস এম ই, ঠিক আছে। এটা কিভাবে বের হয়েছে আগে দেখাইছি আমি। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু যদি রুট ওভার টুয়াইস এম ই হয়, তাহলে পিটা কার সমানুপাতিক, পিটা হচ্ছে তোমার রুট এম এটার সমানুপাতিক। তাহলে প্রথমটার ক্ষেত্রে P1, তুমি P1 যদি বের করো, P1টা তোমার কি হবে, রুট এম যদি করো তুমি, রুট এম যদি করো রুট 1 কেজি, রুট 1 বসালে তোমার কিন্তু 1ই আসতেছে, ঠিক আছে। P2 এর ক্ষেত্রে কি হবে, P2 এর ক্ষেত্রে তোমার 4 কেজি দেওয়া আছে, তাহলে রুট কত হবে 4 হবে, তাহলে তুমি এখান থেকে কত পাবা 2 পাবা, রুট 4 করলে 2 পাই আমরা, তাহলে অনুপাতটা কত হবে P1 আর P2 1:2 হবে, ঠিক আছে, 1:2 হবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে 1:2 কোথায় আছে, এখানে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরটা দেখি কি বলছে, দেখো 20 কেজি ভরের একটি পাথর কত উঁচু থেকে পড়লে এর গতিশক্তি তোমার এই যে গাড়ির গতিশক্তি সমান হবে, ঠিক আছে। তাহলে তোমাকে আগে গাড়ির যে গতিশক্তি এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। ম্যাথটা তোমার অনেক সংখ্যা লেখা আছে বাট কঠিন না, আমি তোমাকে করাই, দেখো কঠিন না। এখানে তোমাকে আগে গাড়ির গতিশক্তিটা বের করতে হবে। দেখো কি বলছে, এর যে গতিশক্তি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে চলমান 2000 কেজি গাড়ির গতিশক্তির সমান হবে, ঠিক আছে। আচ্ছা, 2000 বেগে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে চলমান এই যে গাড়ি আছে এটার গতিশক্তি আগে আমরা বের করি। আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার যদি দিই আমরা, হাফ ইন্টু এম, এম এর মান কত দেওয়া আছে দেখো তো, এম এর মান দেওয়া আছে 2000 ইন্টু ভি স্কোয়ার, ভি এর মান হচ্ছে তোমার 20 স্কোয়ার, ঠিক আছে। 20 স্কোয়ার করলে তোমার কত হয় জানো, 20 স্কোয়ার করলে তোমার হয় হচ্ছে 400। আগে আমরা এইটুকু বের করে ফেলি, 2000কে যদি আমরা হাফ করি তাহলে 1000 থাকে, ইন্টু তোমার কত 20 স্কোয়ার করলে তোমার থাকে 400, ঠিক আছে। 400 যদি থাকে তাহলে এখানে তোমার হচ্ছে 4 দিয়ে 1 2 3 4 5 এই কয়টা শূন্য হয়, ঠিক আছে। তাহলে এটা তুমি কিসের গতিশক্তি পাইলা, এটা হচ্ছে তোমার গাড়ির গতিশক্তি পাইলা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন, এটা তোমাকে আগে বের করতে হবে, কি বের করতে হবে, গাড়ির গতিশক্তি বের করতে হবে। আচ্ছা, এখন বাকি অংশটুকুতে তুমি কি করবা, বাকি অংশটুকুতে তোমার কি করতে হবে, এটাতে তোমার বের করতে হবে। দেখো কি বলছে, 20 কেজি ভরের একটা পাথর উঁচু থেকে পড়তেছে, ঠিক আছে। উঁচু থেকে যদি পড়ে তাহলে কত উঁচু থেকে পড়তেছে এটা তোমাকে বের করতে হবে। আমরা জানি mgh এটা হচ্ছে গতিশক্তি, তাই তো। কারণ mgh এর মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, 4 1 2 3 4 5, ঠিক আছে। কারণ এর গতিশক্তি যেটা ছিল উঁচু থেকে পড়লে সেই গতিশক্তিটা এই যে গাড়ির গতিশক্তির সমান হওয়ার কথা, তো গাড়ির গতিশক্তির সমান আমরা লিখলাম, গাড়ির গতিশক্তি অলরেডি বের করছি। এখন দেখো নেক্সট যেটা কাজ, হাইটটা বের করতে হবে, বাকিটা ওই সাইডে আমরা পার করে দিই, 4 5টা শূন্য দিলাম। এরপরে এম এর মান দেখো কত দেওয়া আছে 20 কেজি, 20 ইন্টু
তোমার জি এর মান আমি কি ধরতে বলছি, জি এর মান হচ্ছে তুমি যদি 9.8 এর জায়গায় তুমি 10 ধরো তাহলে কাছাকাছি মান পাবা এবং এটাতে তোমার ইজি হবে। তুমি 10 ধরো, এই যে 0 এই 0 কেটে দিলাম, তারপরে 0 এই 0 কেটে দিলাম, তাহলে এখানে কি 4000কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবা, 2000 পাবা। তাহলে 2000-এর সব থেকে কাছাকাছি যেটা সেটা তোমার অ্যান্সার। তাহলে 2000-এর কাছাকাছি এই যে এখানে তোমার কমা দেওয়া আছে বাট এটা হচ্ছে তোমার দশমিক হবে, ঠিক আছে। তাহলে এই যে 2000-এর সব থেকে কাছাকাছি মান এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে লেখা অনেক থাকলেও ম্যাথটা তোমার সহজ, এত কঠিন না। এরপর একটু দেখি আমরা বলের দ্বারা কাজের ক্ষেত্রে, বলের দ্বারা কাজ মানে ধনাত্মক যে কাজ হচ্ছে সেখানে তোমার শর্তটা কি, ঠিক আছে। আচ্ছা, যখন বলের দ্বারা কাজ হবে আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, তাই তো। তাহলে 0 ডিগ্রি যেটা আছে, 0 ডিগ্রি যেটা আছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 0-র সমানও হইতে পারে, এর আবার বেশিও হইতে পারে, ঠিক আছে, থিটার মান। এখন এদিকে কত, এটা হচ্ছে 90, কারণ দ্বিতীয় চতুর্ভাগে আসবে না, 180 তো প্রশ্ন আসে না, কারণ দ্বিতীয় চতুর্ভাগে তোমার কি হয়, ঋণাত্মক হয়, এটা কিন্তু আগে দেখাইছি। এখন cos 90 ডিগ্রির মান কত, 0। যদি cos 90 হয় এবং সেটার মান যদি 0 হয়ে যায় তাহলে কি ধনাত্মক থাকে না, 0 মানে তো ধনাত্মক না, তাহলে 90-র ইকুয়াল হওয়া যাবে না, 90 থেকে ছোট হইতে হবে, ঠিক আছে। তাহলে 0-র ইকুয়াল অথবা বেশি, 90-র ছোট, তাহলে 0-র ইকুয়াল অথবা বেশি, 90-র ছোট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সটটা দেখি আমরা, কাজের অভিকর্ষীয় একক কি, কাজের অভিকর্ষীয় একক এটা কি, এটা হচ্ছে তোমার কেজি মিটার, কেজি মিটার হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। এরপরে দেখি আমরা, দেখো এখানে অনেক কথা লেখা আছে বাট এটা কিন্তু অনেক সহজ, বুঝছো। আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি এফ ডট প্রোডাক্ট এস, তাই তো। এখানেই এসটাকে আমরা হচ্ছে দেখো অবস্থানের পরিবর্তন, মানে তোমার R1 থেকে R2 তে এখানে যত নিয়ে গেছে তাহলে আমরা বলতে পারি আর দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা আমরা লিখতেই পারি যে এফ ডট প্রোডাক্ট আর, ঠিক আছে, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে এই আর এর মানটা আগে আমাদেরকে বের করতে হবে, চলো আর এর মানটা বের করি। তাহলে আর এর মান যদি আমরা বের করি, তাহলে দেখো আর এর মান যদি আমরা বের করি তাহলে R2 থেকে R1টা বিয়োগ করতে হবে আমাকে, R2 যেটা আছে সেখান থেকে R1টা বিয়োগ করতে হবে। R2 থেকে আমরা R1 বিয়োগ করি, দেখো 12i মাইনাস তোমার কত 8, ঠিক আছে। তাহলে কত থাকে, তাহলে তো থাকে তোমার হচ্ছে 4, বুঝছো। তারপর দেখো 2 থেকে তুমি কত বিয়োগ করতেছো, 7 বিয়োগ করতেছো, তাহলে থাকে তোমার -5j, ঠিক আছে। এরপর তুমি কি করতেছো, এরপর তোমার এই যে 7k থেকে তুমি বিয়োগ করতেছো 3k, 7k থেকে -3k কিন্তু বিয়োগ করতেছো, -3k যদি তুমি বিয়োগ করো তাহলে ওটা কি হয়ে যাবে, 10k হয়ে যাবে, ঠিক আছে। কারণ মাইনাসটা তুমি বিয়োগ করতেছো, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন এফ ইন্টু আর যদি হয় তাহলে এটার সাথে আমরা এটা গুণ করবো, ডট প্রোডাক্ট গুণ করবো। তাহলে দেখো 10 আর 4 তাহলে কত থাকে, এখানে থাকে হচ্ছে তোমার 4 10 40, বুঝছো। তারপরে এখানে কত আছে, 3 আছে, এখানে কত আছে, জে এর ক্ষেত্রে কত আছে, 5 আছে, 3 5 15 এবং কি এটা হচ্ছে মাইনাসে আছে, তাহলে 40 - 15। আচ্ছা, এরপরে কে এখানে কত আছে, -2 আছে, এখানে কত আছে, 10 আছে, ঠিক আছে। এখানে মাইনাস এখানে প্লাস, গুণ করলে কি হবে, মাইনাসে আসবে, 10 দুগুণী 20 -20, তাহলে 40 -15 -20, তাহলে কত, 40 - 35, তাহলে কত হবে, 5 হবে, 5 জুল, ঠিক আছে, 5 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখছো ম্যাথটা বড় লাগলেও কিন্তু সহজ। এরপর কি বলছে দেখো, বল ধ্রুবক এর মাত্রা কোনটা, বল ধ্রুবক। এখন বল ধ্রুবক সমান আমরা কি জানি, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, তাই তো। এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক। তো এটার যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে প্রথমে তোমাকে এফ এর মাত্রা বের করতে হবে। তাহলে এফ যেটা, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাই তো, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখন যদি আমরা মাত্রাটা লিখি, দেখো এম, এটাকে আমরা মাত্রা লিখলে বড় হাতের এম এটা দ্বারা প্রকাশ করি, এ তাহলে কি হয়, এল টি ইনভার্স 2 হয়, ঠিক আছে। এটার সাথে আমরা কি গুণ করব, এটার সাথে আমরা এক্স এর ক্ষেত্রে আমরা কি নেই, এল নেই, ঠিক আছে। এল তো নিচে ছিল, আমরা তো গুণে নিয়ে আসছি, ভাগে ছিল গুণে নিয়ে আসছি, তাহলে ইনভার্স 1, তাহলে এখানে কি হবে, এম এল টু দি পাওয়ার 0 টি ইনভার্স 2 থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। এম এল
টু দি পাওয়ার 0 টি ইনভার্স 2। তাহলে কোথায় আছে দেখো তো, এই যে প্রথমটা এখানে আছে। এখন এল টু দি পাওয়ার যে 0 আছে, সবসময় এল টু দি পাওয়ার 0 নাও থাকতে পারে, মানে এলটা তোমার নাও থাকতে পারে, ঠিক আছে, এম টি ইনভার্স 2 এটা হিসেবে থাকতে পারে, তখন তুমি ওইটা দাগাবা। এরপর দেখি আমরা, এরপর কোনো স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 মিটার তুমি যদি প্রসারিত করো, তাহলে স্প্রিং ধ্রুবক কোনটা হবে? ঠিক আছে, একটা স্প্রিং তোমার ধরো এখানে ঝুলতেছে, এখানে তুমি বলটা দিছ 5 নিউটন বল দ্বারা তুমি টানতেছো এখানে, ঠিক আছে, 5 নিউটন বল দ্বারা এদিকে তুমি টানতেছো যে, তখন এটা কি হচ্ছে, 10 মিটার প্রসারিত হচ্ছে, মানে স্প্রিংটা 10 মিটার পরিমাণ প্রসারিত হলো। তাহলে এখন তোমার বল ধ্রুবকের মান কত, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কি জানি, কে ইজ ইকুয়াল টু আমরা জানি কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। তাহলে এফ এর মান কত, এফ এর মান দেওয়া আছে 5 ডিভাইডেড বাই কত, এক্স এর মান হচ্ছে 10 মিটার প্রসারিত করতেছি। তাহলে 5 বাই যদি 10 করি, তাহলে আমরা কি পাবো, 5 বাই 10 করলে আমরা জাস্ট হাফ করতেছি আমরা, তাই তো। তাহলে এটা পাবো আমরা 0.5, এবং এককটা কি, নিউটন মিটার ইনভার্স 1। উপরে যেহেতু নিউটন আছে, নিচে হচ্ছে এক্স আছে, মিটার ইনভার্স 1। তাহলে এটার কোথায় কোনটা অ্যান্সার দেখো তো, এই যে দেখো এটা অ্যান্সার 0.5 নিউটন মিটার ইনভার্স 1। কত সহজ। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর দেখো, স্প্রিংয়ে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? স্প্রিংকে তুমি যদি প্রসারিত করো, তাহলে এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে সেটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। গতি শক্তি কখন হইতো, যখন তুমি একটা বস্তুকে উপর থেকে ফেলে দিচ্ছ, যখন সে নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে তার গতি শক্তি। তারপর দেখো রাসায়নিক শক্তি, এটা কি, মনে করো হচ্ছে উদ্ভিদ কি করতেছে, সূর্যের শক্তি বা সূর্যের যে তাপ, আলো, এটা ইউজ করে তোমার খাদ্যটা তৈরি করতেছে। তাহলে এই যে তাপ শক্তিটা সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে। এরপর তাপ শক্তি, তুমি খাবার খাইলা, এই যে খাবার খাওয়ার পরে তুমি আমার ক্লাসটা দেখতেছো, একটা শক্তি ইউজ করে তুমি তো আমার ক্লাসটা দেখতেছো, কোন শক্তি ইউজ করে, তোমার যে রাসায়নিক শক্তি, এটা তুমি রূপান্তর করতেছো তাপ শক্তিতে, ঠিক আছে। তাহলে স্প্রিং এর মধ্যে কোন শক্তিটা সঞ্চিত থাকবে, বিভব শক্তিতে সঞ্চিত থাকবে। আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি, দেখো। আচ্ছা, এখানে কি বলছে, 20 কেজি ভরের একটা স্থির বস্তুকে ঘর্ষণহীন তল বলতে তোমার এখানে বিপরীত যে বল, মানে তুমি যে শক্তিটা প্রয়োগ করতেছো, বলটা প্রয়োগ করতেছো, এর এগেনস্টে কিছু আর কাজ করতেছে না, ঠিক আছে। আচ্ছা, ওপর দিয়ে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল হলে কৃত কাজ কত হবে? আচ্ছা, এখানে দেখো খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি। আমরা জানি এই যে শক্তিটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সব কিন্তু দেওয়াই আছে, এত ইজি, তুমি জাস্ট মান বসাবা পেয়ে যাবো। হাফ ইন্টু এম এর মান দেখো কত দেওয়া আছে, 20 কেজি, 20 ইন্টু ভি স্কোয়ার, ভি এর মান কত দেওয়া আছে, 10 এর স্কোয়ার করলে তুমি পাবা কত, 100 পাবা, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি 20 কে ভাগ করো 2 দ্বারা, তুমি কত পাবা, 10 পাবা ইন্টু 100 পাবা, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার কত আসে, 1000 জুল আসে, ঠিক আছে, 1000 জুল। তাহলে 1000 জুল কোনটা আছে, এটা আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনী সলভ আমাদের শেষ। এখন কথা হচ্ছে, তুমি যখন অনুশীলনী সলভ করবা, দেখবা যে বহুপদীগুলো আমি সলভ করাইনি, কারণ বহুপদী যেগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, ঠিক আছে। এবং তোমার বইতে টোটাল কোয়ার ম্যাথ আছে 3টা, আমি একটা তোমাকে টাইপটা দেখাই দিছি, ঠিক আছে। এই একটা টাইপ তুমি যদি জাস্ট হচ্ছে জেনে রাখো যে কিভাবে তুমি করবা, বাট এই টাইপের ম্যাথ বা হচ্ছে এত বড় ম্যাথ সাধারণত মেডিকেলে আসে না, ঠিক আছে। বাট তুমি জেনে রাখলা টাইপটা বা কিভাবে তুমি করবা, জাস্ট জেনে রাখলা, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে তাহলে আমাদের যে কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারের অনুশীলনী আমাদের শেষ। অনুশীলনী মাস্ট ভালোভাবে সলভ করে যাবা, কারণ অনুশীলনী থেকেই অনেক বেশি কোশ্চেন কমন আসে। তো তোমাদের সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবাইকে মানে অনেক বেশি তোমাদের সবার জন্য দোয়া থাকলো, অ্যান্ড আল্লাহ হাফেজ।